আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাস্টার মিডিয়া পরিবর্তন শোতে সাথে আছে আমি সুমাইয়া নাসরিন এবং আমার সাথে আছে আজকের বিশেষ অতিথি সাদেক চৌধুরী। চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন, আর এই পরিবর্তনকে সাথে নিয়েই আজকের প্রসঙ্গে কেস স্টাডি অফ মাইলস্টোন ট্র্যাজেডি এই প্রসঙ্গে আজকে আমার বিশেষ অতিথি সাদেক চৌধুরী বর্ণনা করবেন। তাই আর দেরি না করে শুরু করছি। এই মর্মান্তিক এক ভয়াবহ দুর্ঘটনা খুব কম সময়ের মধ্যে ঘটে গেল মাইলস্টোন বিমান বিধ্বস্ত এই ট্র্যাজেডি। আসলে খুব দুঃখজনক এবং শোকের সাথে জানাচ্ছি যে আমিও মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী ছিলাম। এই শোক ধরে রাখার নয়। কত মা তার সন্তানকে হারিয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, কত ভাই তার বোনকে হারিয়েছে। তাদের মাঝে যেন আমি নিজের প্রতিচ্ছবি, নিজের মায়ের প্রতিচ্ছবি এবং নিজের বোন ভাইদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এই শোক, এই কষ্ট কোনো মা সহ্য করতে পারবে না। আমরা নিজেরাই পারছি না, একজন মা কি করে সহ্য করতে পারবে। সেই শিক্ষিকা মাহরিন, তিনি তার মহিষী নারী এক ক্ষমতা দেখিয়েছেন। নিজের সন্তানদের কথা, সংসারের কথা, স্বামীর কথা না ভেবে সে এক যোদ্ধার মতো এগিয়ে গিয়েছেন সেই শিক্ষার্থীদেরকে বাঁচানোর উদ্যোগে। সে নিজের জীবন বাজি রেখে এক শহীদদের খাতায় নাম লিখিয়েছেন। এই ঘটনা আমাদের জীবনে, এই বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের প্রতিটি মানুষের, আমাদের প্রত্যেকের উচিত তার মতো সাহসিকতা এবং নিজের জীবন বাজি রেখে দেশের নাগরিকদের এবং এই দেশের প্রতিরক্ষা করার জন্য আমরাও যুদ্ধে নামব, যে কোনো সময়, যে কোনো ভাবে। ধন্যবাদ। তো সাদেক চৌধুরী, এই যে বিমান বিধ্বস্ত, এই এত বড় একটা ট্র্যাজেডি, এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আসলে এই ঘটনার জন্য প্রতিরক্ষা বাহিনী এবং সরকার ব্যবস্থাপনার আসলে কি কমতি বা ঘাটতি ছিল? আপনি কি মনে করেন? ধন্যবাদ সুমাইয়া আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি মাস্টার মিডিয়াকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সমবেদনা প্রকাশ করছি সেই সব শিশুদের প্রতি যারা নিহত হয়েছেন, যারা আহত অবস্থায় আছেন, সবার প্রতি। তো যে বাংলাদেশ যে প্রতিরক্ষা বিমান বাহিনী আমাদের রয়েছে, আসলে এই বিমান প্রতিরক্ষা বাহিনী কিন্তু একা একা চলতে পারে না, বা একা একা সক্ষম হতে পারে না। এর পিছনে রয়েছে সরকারের একটা সাহায্য বা সরকারের যে একটা ব্যবস্থাপনা। এসব কিছুর মাধ্যমে একটা দেশের বিমান বাহিনী বলেন বা প্রতিরক্ষা বাহিনী, যে আকাশ প্রতিরক্ষা বাহিনী বলেন, এইগুলা কিন্তু গড়ে ওঠে। বা তবে একটা কথা না বলে নয়, সেটা হচ্ছে যে আপনাকে যদি আমি বলি যে বাংলাদেশের যে বিমান প্রতিরক্ষা বাহিনী রয়েছে এবং যে আমাদের যে বিমান প্রতিরক্ষা যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা কিন্তু তুলনামূলকভাবে আমাদের যে আশেপাশের যে দেশগুলা রয়েছে সেই দেশগুলা থেকে কিন্তু অনেকটা কিন্তু অসহনীয় বিষয়টা। দেখেন, আপনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যখন আপনি দেখবেন, সেখানে যে বাজেটের যে 28 থেকে 28% যে বাজেট করা হয় শুধুমাত্র আপনার এই যে বিমান প্রতিরক্ষা বাহিনীর জন্য কিন্তু ব্যবস্থার জন্য কিন্তু বাজেট বরাদ্দ করা হয়। এরপরে যে অংশটা আছে সেটা কিন্তু সামরিক বাহিনী। যেমন এই জিনিসটা কেন ঘটে বলতে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আশেপাশে যে সীমানাবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু তেমন একটা তারা খুব একটা ইম্প্যাক্ট করে না। কিন্তু এখন বর্তমানে যুদ্ধ হচ্ছে, একসময় যুদ্ধ হতো, মানুষ
ফেস টু ফেস সামনাসামনি গিয়ে যুদ্ধ হতো, কিন্তু এখন যুদ্ধটা হচ্ছে যেমন আমরা দেখলাম যে ইরানের যে যুদ্ধটা হয়েছে আকাশপথে যুদ্ধ হয়। সেক্ষেত্রে প্রতিটা দেশ তাদের নিজ নিজ জায়গা থেকে চিন্তা করছে যে আমাদের যে আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা সেটা সবসময় প্রত্যেকটা দেশের নিজ নিজ ক্ষেত্রে চায় কিন্তু আপনার সচ্ছল করতে বা এটার জন্য কি কোনো আইন প্রণয়ন আসলে ব্যবস্থাপনাটা কঠিন হওয়া দরকার? একটু শেষ করব। সেখানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আপনার বাজেট আসে তখন সবচেয়ে বেশি অংশ যে বরাদ্দ রাখে সেটা হচ্ছে আপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর। এরপর আমাদের আশেপাশের যে রাশিয়ার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে বিমান প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে ব্যবস্থা ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় অংশটা কিন্তু আপনার বাজেটে রাখে। এবং পাশের যে দেশ যে চায়না আছে সেই দিক থেকে যদি আপনি দেখেন তাহলে সর্বপ্রথম একটা জিনিস দেখবেন যে যে দেশের সীমানায় আশেপাশে যতগুলো দেশ আছে সেই দেশের সীমানা যত বড় তত মনে করেন সামরিক বাহিনীতে খরচ করে বেশি। ঠিক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে বাজেটের যে সবচেয়ে বড় যে অংশটা চিন্তা করবেন যে 3 থেকে 4 বিলিয়ন ডলার, যেটা আপনার বাংলা টাকায় যদি কনভার্ট করি সেটা হচ্ছে আপনার 40 থেকে 45 হাজার কোটি টাকা পর্যন্ত আমাদের সামরিক বাহিনীতে যে মানে ব্যয়টা হয় আর কি। সেখান থেকে খুব একটা আংশিক একটা অংশ বরাদ্দ করা হয় আপনার বিমান বাহিনীর জন্য। সেদিক থেকে যদি আমি চিন্তা করি যে বাংলাদেশের বিমান বাহিনী যে প্রতিরক্ষা যে একটা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু খুবই দুর্বল আমি মনে করি। এবং সেকেন্ড যে বিষয়টা যে কারিগরি যে ব্যবস্থাপনা যে কন্ট্রোল ইউনিট গুলো আছে, যে আজকে যে বিমানটা যে বিধ্বস্ত হলো, এই যে বিধ্বস্ত হওয়ার পিছনের সবচেয়ে বড় একটা কারণ যে এভিয়েশন কর্তৃপক্ষ বলছে কি এটা মানে যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, কিন্তু যান্ত্রিক ত্রুটির পাশাপাশি এখানে আরো বিভিন্ন অনেক ধরনের কারণ আছে। যেমন বিমান বাহিনীর অবশ্যই ত্রুটি ছিল যেটা কিনা তারা অনেক কিছু এখানে লুকিয়েছে, যেটা কিনা তাদের যে দুর্নীতির বিষয় বা তাদের যে একটা খামখেয়ালি যে কারিগরি যে ব্যবস্থাপনার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তো সেখান থেকে যদি আমি বলি যে দেখেন যে বিমান বাহিনীর ক্ষেত্রে যে 2013 সালে যে অনুমোদন দেওয়া হয়েছিল যে আপনার যে কি F7 যে বিজিআই F7 যে বিজিআই 16টি, এর পর্যন্ত বাংলাদেশে হচ্ছে আপনার 36টি F7 এই মডেলের কিন্তু বিমান রয়েছে। সেখান থেকে এই 36টার মধ্যে যে গত 22 জুলাই আমরা যেটা দেখলাম যে একটা বিধ্বস্ত হলো, এই যে এই মডেলটা হচ্ছে পুরোপুরি আপনি বলতে পারেন লাইসেন্স প্রাপ্ত যে রাশিয়ান একটা লাইসেন্স প্রাপ্ত একটা মডেল থেকে পুরোপুরি একটা কি করা হয়েছে চাইনিজ ভার্সন হিসেবে বাংলাদেশের জন্য করছে এটা। তো এদিক থেকে যেটা আমি বলি যে বাংলাদেশের যে বিমান বাহিনীর যে এই যে দুর্বলতা যে অক্ষমতা, এটা সম্পূর্ণ তারা তো নিজে একা করতে পারেন, এটার পিছনে রয়েছে রাষ্ট্র এবং সরকার, এটাকে আমি দায়ী মনে করছি আর কি। বিভিন্ন প্লাস এখানে হচ্ছে আরো ইন্ডিয়াস আরো অনেক কথাবার্তা বলা যায়, কিন্তু আমি আপাতত বলবো যেটা হচ্ছে সেটা যে বিমান বাহিনীর ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বিমান যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা খুবই দুর্বল। তবে সাদেক চৌধুরী, আপনার কাছে আমার পক্ষ থেকে আরেকটি প্রশ্ন, যে জনসাধারণের মতে জনগণরা বলছে এবং প্রকৃতপক্ষে সকলেই বলছে যে আমাদের দর্শকরাও বলছেন ঘনবসতিপূর্ণ এলাকায় এই বিমান ঘাটটি মানে এই বিমান ঘাটিটা কেন স্থাপন করা হলো, জেনে বুঝে কেন এখানে তদন্ত স্বরূপ প্রণয়ন করার জন্য স্বীকৃতি দেওয়া হলো? তবে কি এটা অসতর্কতা মানে সতর্কতা ছিল না? আসলে কি সতর্কতা ছিল না নাকি জেনে শুনেই করেছে? দেখেন আপু, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ যে বিমান ঘাঁটি যেটা আমাদের স্থাপনা করা হয়েছে আপনার কুর্মিটোলা যে এরিয়াটাতে বলেন, ওইখানে যে পাকিস্তান আমলে যখন পাকিস্তানের সামরিক বাহিনীরা যখন বা পাকিস্তান আমলে যখন ছিল এই দেশ, তখন সেই কালে কিন্তু এই বিমান ঘাঁটিটা করা হয়েছিল। তখন কিন্তু আশেপাশে অত বেশি আপনার ঘনবসতিপূর্ণ এলাকা ছিল না, স্থাপনা কোনো লোকালয় ছিল না, বা স্কুল কলেজ আশেপাশে এসব কিছু ছিল না। তো ঘনবসতিপূর্ণ এলাকাটা যে এই যে নগরায়ন প্রক্রিয়ায় যে বিষয়টাকে পুরো নগরায়ন করা হয়েছে, এইটা দায়ভার কারা, এটা কারা করেছে? যে যারা নগর পরিকল্পনার দায়িত্বে রয়েছে। তবে কি আপনি কাকে দোষ দিচ্ছেন এখানে? প্রতিরক্ষা বাহিনীর উপর নাকি সরকার ব্যবস্থাপনার উপর নাকি আইন দুর্বল? এখানে যদি আমি বলি যে আমাদের যে বাংলাদেশের যে ব্যবস্থা, সরকার যে ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থাটা রয়েছে, সম্পূর্ণ এটার পিছনে দায়ী যায় যেটা হচ্ছে সেটা যে সরকার যে রাষ্ট্র পরিকল্পনার সময় বা এই যে ঘাটিগুলো বিমানের ঘাটিটা কোথায় হবে, যেমন আপনি দেখবেন যে গত মাসে জুনের তার সম্ভবত 11-12 তারিখ সম্ভবত যে আহমেদাবাদে একটা বিমান বিধ্বস্ত হয়েছিল, যেটা যাত্রীবাহী বিমান ছিল। ওখানে কিন্তু প্রায় অসংখ্য মানুষ মারা গিয়েছে এবং এর পরপরই একটা পদক্ষেপ আসছে সরকারের পক্ষ থেকে, একটা পদক্ষেপ আসছে যেটা হচ্ছে যে এই ঘাটিটা এখান থেকে সরানো হবে।
ঠিক আছে, যে এইখান থেকে এই বিমানের যে স্থানটা রয়েছে এটা কিন্তু সরানো হবে। তার মানে যে আপনি চিন্তা করেন এভিয়েশন রুলস অনুযায়ী একটা কথা হচ্ছে যে আপনার যেখানে বিমান ঘাঁটি থাকবে সেখানের আশেপাশে 5 কিলোমিটার পর্যন্ত আপনি কোনো ধরনের স্থাপনা যেখানে মানুষ জড়ো হয়, লোকালয় আছে, সেই ধরনের কিন্তু কোনো ব্যবস্থাপনা বা এই ধরনের কোনো স্থাপনা আপনি ট্রেনিং সেন্টার বা কোনো ধরনের বিমান ঘাঁটি আপনি সেখানে স্থাপন করার কোনো নিয়মই নেই, একদম নিয়মের মধ্যে সেই দিক থেকে আমাদের বিপরীতে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন। আচ্ছা হ্যাঁ, সবাই একটা কথা বলছে ঘনবসতিপূর্ণ কেন এলাকায় এটা করা হয়েছে। হ্যাঁ, একটা দোষ যেটা আমার মনে হয় যে যেটা সমস্যা হচ্ছে যে প্রশিক্ষণ দিবে এটা ঘনবসতিপূর্ণ এলাকায়, যে যানজটে যে ঢাকা শহরের মতো একটা এলাকায়, যে এত ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে যে একটা প্রশিক্ষণ করতে দেওয়া হবে বা উড়াল দেওয়া হবে, এই ধরনের যে একটা আপনার কি বলে এটাকে সিদ্ধান্ত নেওয়ার যে একটা প্রবণতা তাদের মধ্যে দেখা গেছে। বিগত দিনেও কিন্তু এই ধরনের অনেক সিদ্ধান্ত আমরা দেখছি আমাদের মাথার উপর দিয়ে অনেক ধরনের মানে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমান এগুলো উঠতে থাকে। তবে এই জিনিসটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য কিন্তু তেমন একটা মানে ভালো কিছু সুবিধাজনক না, এবং এটা অনেক বেশি এই তো সেদিক থেকে বলবো আমি যে বিমান বাহিনীর যে কর্তৃপক্ষ তাদের আরো এটা নিয়ে অনেক সচেতন থাকা উচিত। অসংখ্য যে শিশুগুলো মারা গিয়েছে এগুলোর প্রতি আসলে কি বলবো যে এত অকালে প্রাণগুলো ঝরে গেল, আসলে খুবই দুঃখজনক। এটা দেখার পর আমি 2 দিন পর্যন্ত আমি ঘুমাতে পারিনি, যে আমার ঘুমই হচ্ছিল না যে কিভাবে এই বিষয়টা ঘটে গেল, এরকম একটা ট্র্যাজেডি। তবে একজন আইনি শিক্ষার্থী হিসেবে আমি যতটুকু দেখেছি যে বাংলাদেশে মানুষ যত আইন বিভাগ আছে এবং আইন প্রণয়ন রয়েছে, ধারা রয়েছে, সকলে ব্যস্ত জমি সংক্রান্ত, আইনি সংক্রান্ত বলতে গেলে পরকীয়া, যৌতুক মামলা। কিন্তু এই ধরনের যে প্রতিরক্ষা বাহিনীর বা এই আইন প্রণয়নের এই ব্যবস্থাপনা, এই ঘনবসতি এলাকাতে কি হচ্ছে না হচ্ছে, এই ধরনের বিষয়গুলোতে কেন তারা নজর দিচ্ছে না বা কেন আইন প্রণয়নে সঠিক দক্ষতা অর্জন করছে না বা সঠিক ধরনের ধারা প্রবর্তন করছে না, এবং এই ক্ষেত্রে আইনের কি ধারা বা কি সতর্কতা আসলে আমাদের দেওয়া উচিত, যার কারণে আমরা যেন আর কোনো ভাই বোন না হারাই, কোনো মা যেন কোনো সন্তান না হারায়। আজ সেখানে হয়েছে, আজ আমার সাথেও হতে পারে, আমার পরিবারে হতে পারে, একটা হসপিটালের উপর হতে পারে। তবে আমাদের কি প্রয়োগ করা উচিত, কি অবলম্বন করা উচিত, এটা আইনের ক্ষেত্রে কিসের দিকে সতর্কতা হওয়া উচিত আপনি মনে করেন? দেখেন, এই যে আমরা গেল বছর একটা ইনসিডেন্ট দেখলাম যেটা কিনা ঘটেছিল আপনার কাচ্ছি বাই, যেখানে যে এরিয়ার ভিতরে যে একটা ঘটনা ঘটেছিল বা এর একটা রেস্টুরেন্টের উপরে আগুন যে হয়েছিল, এখানে কোনো ধরনের আপনার পরিকল্পনা ছাড়াই এই যে এগুলা কিন্তু সিলগালা করা হয়েছিল। পরবর্তীতে এটা এখনো কিন্তু চলমান আছে, কিন্তু এখন কিন্তু সিলগালা হওয়ার পরও কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পর থেকে এটা কিন্তু তারা আবার বিভিন্ন ভাবে হচ্ছে আপনার যে মানে মানুষদের সাথে কথাবার্তা বলে তারা যেভাবে পারে সেটাকে আবার নতুন করে চলমান করছে। আবার দেখলাম আমরা হচ্ছে যে সাভারের যে ঘটনাটা যেটা ঘটলো, এই যে কি বলে এটাকে, সাভারে যে বিল্ডিংটা ধসে পড়লো আর কি, যেটা এই যে এরকম ধসে পড়ার যে প্রতিনিয়ত যে ঘটনা ঘটতেছে, মানুষ প্রতিনিয়ত যে কোনো ধরনের আপনার আগুনের কোনো সুব্যবস্থা নাই, কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে, যেমন এখনো পর্যন্ত আমরা ধানমন্ডিতে দেখতে পারি যে বিল্ডিং, এটাকে বলা হয় আপনি ভাইরাল, এখন মনে করেন যে রেস্টুরেন্ট বিল্ডিং হিসেবে এখন সবাই ভাইরাল হিসেবে করছে। তো এই যে এই ধরনের যদি ব্যবস্থাপনা আমরা যদি অসচেতন থাকি, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আরো ভবিষ্যতে আরো অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এই ধরনের যদি আমরা অসচেতন থাকি। দর্শক, কেউ কোথায় যাবেন না, সাথে থাকুন। আবারও ফিরছি একটি ছোট্ট বিরতির মাধ্যমে। একজন সফল সংবাদ উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সেরা ইনস্টিটিউট থেকে দক্ষ প্রশিক্ষণ নিতে হবে আপনাকে। নিউজরুম, স্টুডিও কিংবা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সবই থাকছে একটি কোর্সে।
আজকে আমার অসাধারণ একটি ব্যাচের সাথে পরিচয় হয়েছে, যাদের কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শেখার চেষ্টা করেছি এবং তারা অত্যন্ত মেধাবী এবং আমার কাছে মনে হচ্ছে তাদের এই যে মেধাটা সেটি যদি তারা চর্চা করেন তাহলে তাদের জন্য অনেক দূরে যাবার সুযোগ রয়েছে। আমার ধারণা তারা সেই চর্চাটা অব্যাহত রাখবেন এবং চর্চার মাধ্যমে নিজেকে শানিত করে তারা নিজেদেরকে আসলে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আছি মাস্টার মিডিয়াতে, আপনিও আসুন, দেখা হবে। দর্শক, আবার ফিরে এলাম, আমন্ত্রণ জানাচ্ছি পরের প্রসঙ্গে। আমি আমার মতে যতটুকু বুঝেছি যে আসলে প্রতিরক্ষা বাহিনী এবং সরকার ব্যবস্থাপনা এবং আইনের সঠিক পরিচালনার অভাবে এবং সতর্কতাহীনতার কারণেই আজ এই দুর্ঘটনা। কাল সেখানে ঘটেছে, আজ এখানেও ঘটতে পারে। যে কারো জীবন যে কোনো সময় অনেক প্রতিশ্রুতিমূলক, যে কোনো হসপিটালের উপর বা যে কোনো উঁচু বিল্ডিং এর উপরও হতে পারে। এমন অনেক জায়গা আছে, শুধু মাইলস্টোন কলেজ না, এই ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলো, এই ধরনের অনেক এলাকাগুলোতে ট্রেনিং সেন্টার এবং বিমান ঘাঁটি স্থাপন করা আছে। যদি তদন্ত করা হয় তবে অবশ্যই কিন্তু এগুলোর প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বের মধ্যে ফেলা উচিত এবং আইন আরো সঠিক পরিচালনার মাধ্যমে সঠিকভাবে প্রণয়ন করা উচিত, কঠিন করা উচিত। ঠিক যেভাবে তারা পরকীয়ার মামলা, যৌতুকের মামলার প্রতি বেশি ঝুঁকেছে, ঠিক তেমন মানুষের জীবন, এই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকের জীবন বাঁচাতে যাতে কোনো দুর্ঘটনায় না পড়ে, সেক্ষেত্রেও আমাদের সকলকে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি এখন বলবেন যে এই বিষয়ে আপনার কি মতামত, আপনি কি মনে করছেন পরবর্তী পদক্ষেপটা আমাদের সরকার ব্যবস্থাপনায় এবং আইন প্রণয়নে এবং তার পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর দ্বিতীয় পদক্ষেপটি কি নেওয়া উচিত? কোন পদক্ষেপটা অবলম্বন করলে আমরা সঠিকভাবে নিশ্চিন্তে একটু স্বস্তি পাব? এই ভয়াবহ দুর্ঘটনার পর আমরা ভয়ে ভয়ে থাকবো না, যে কোনো সময় আমাদের সাথে ঘটতে পারে। তাই কি পদক্ষেপটা আসলে গ্রহণ করা উচিত সেটি একটু এক কথায় প্রকাশ করুন। ধন্যবাদ আপনাকে। এখানে একটা কথা না বললে নয়, যে একটা গতকালকে একটা দৈনিক ইত্তেফাকে একটা নিউজ পড়েছিলাম, সেখানে বলা আছে এরকম যে 2017 সাল থেকে এই যে 2 বছর টানা 2 বছর পর্যন্ত অফিসিয়ালি চীনের মানে চীনের যে দেশ থেকে ওখানে যারা কিনা হচ্ছে আপনার এই যে বিমানগুলা F1 যে বিমানগুলা আছে সেগুলা হচ্ছে রিপ্লেস করার জন্য তাদের যে নতুন সিরিজের যে সিরিজের J7 যে সিরিজের যে নতুন যে বিমান ছিল সেটা কিন্তু অফার করছিল। কিন্তু যখন আপনার 17 সালের দিকে বা যখন বিগত সরকার সেটা কিন্তু পুরোপুরি একটা কি করছিল যে মানে এটা বলতে পারেন হচ্ছে আপনার ডিকমিশন করছিল, অর্থাৎ হচ্ছে যে পুরাতন যে 2011 সালের বা শেষ যে ভার্সনটা ছিল F1 এর সেই বিমানগুলো রিপ্লেস করার জন্য তাদের কাছ থেকে একটা অফার করা হয়েছিল চীনের কাছ থেকে, কিন্তু বাংলাদেশ সরকার সেটা পুরোপুরি ভাবে প্রত্যাখ্যান করছিল। সেটা কেন করছে আমি আসলে বুঝতে পারছি না, তবে আমি সেটা বুঝতে পারলাম যে হয়তো অনেক ধরনের জটিলতার মধ্য দিয়ে থাকতে পারে বা অনেক ধরনের কি আসলে কি হতে পারে সেটা আমি আসলে বুঝতে পারছি না। তবে এই বিষয়টা কিন্তু খুবই লক্ষণীয় যে কেন এই যে পুরাতন যারা কিনা এটা ম্যানুফ্যাকচার করছে, যারা কিনা এটা সার্ভিস করছে, যারা কিনা তৈরি করছে, তারা নিজেরাই যখন বলছে অফার করছে যে আপনারা নতুন মডেলের যে একটা আমরা বানাইছি যে বিমান বানাইছি বা যুদ্ধ বিমান বানাইছি সেটা আমরা রিপ্লেস করেন, কিন্তু বাংলাদেশ সরকারের প্রতি সেই ধরনের কোনো ধরনের ইচ্ছা ছিল না। তবে সাদেক চৌধুরী, আপনি কি মনে করছেন প্রযুক্তিগতভাবে সেগুলো উন্নয়ন এবং আপডেট ভার্সন গুলো কি আসলে গ্রহণ করা উচিত? ইতিমধ্যে আলবেনিয়া এবং মিশর এই মডেলের যে বিমানগুলো কিন্তু ব্যবহার করা কিন্তু ছেড়ে দিয়েছে।
এটা কিন্তু তারা পরিহার করছে ইতিমধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত সেটা নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখে ফেললাম যে বিধ্বস্ত হয়ে গেছে যে একটা বিমান, এবং বিগত আরো ঘটেছিল এরকম ঘটনা। কিন্তু আমরা যদি বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষেত্রে এবং বিমান বাহিনীর প্রতিরক্ষা বাহিনীর সাথে, এবং যদি সরকারের যদি একটা ভালো একটা চুক্তি থাকে বা তাদের মধ্যে যদি একটা বোঝাপড়াটা যদি ভালো হয়, বা এক পক্ষ আর পক্ষের সাথে ভালো একটা যদি বোঝাপড়ার মধ্যে যায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা হলেও বিমান বাহিনীর ক্ষেত্রে এই বিষয়টা মানে আপনার কি হতে পারে, আপনার এটা নিয়ে উন্নত হতে পারে বা অবলম্বন করা বা উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া। বাংলাদেশের প্রযুক্তিগতভাবে উন্নয়ন হওয়াটাও খুব বেশি জরুরি এবং সতর্ক থাকাটাও অনেক জরুরি। আপনি যে এসে সময় দিয়েছেন এত ব্যস্ততার মাধ্যমে, মানে ব্যস্ততার পরেও, এবং তার পাশাপাশি সামনে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনার এই বিষয়বস্তু নিয়ে যে আলোচনা করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় দিয়েছেন এবং বলেছেন এবং যথেষ্ট চেষ্টা করেছেন। আপনার এই আন্তরিকতা, আপনার বলার ধরন এবং সবকিছুর জন্য, এই যে আমাদের দর্শক এবং আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুমাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি মাস্টার মিডিয়াকে এবং দর্শক বিন্দুকে অনেক ধরনের শুভকামনা রইল। এবং আমাদের সকলের উচিত দোয়া করা, যেই সন্তানগুলো ফেরেশতার মতো সন্তান, যেই সন্তানগুলো জীবনে অনেক বড় কিছু হওয়ার জন্য বাবা মা তাদেরকে পাঠিয়েছে স্কুলে অনেক বড় বড় স্বপ্ন দেখার জন্য, সেই সন্তানগুলোকে বাবা মা আর ঘরে পাবে না। এই বুঝি আমার সন্তান এই তো স্কুলে যাবে, এই তো ঘুম থেকে উঠলো, একজন মা হিসেবে কি করে মানুষ মেনে নিতে পারে? আমরা নিজেরাই পারছি না, একজন মা কি করে মেনে নিবে? এই কষ্ট কখনো ভোলার না। তাদের মাঝে আমি নিজের বোনকে দেখতে পাই, নিজের ভাইকে দেখতে পাই। তাই দয়া করে প্রযুক্তিগত প্রতিরক্ষা বাহিনী এবং সরকার ব্যবস্থাপনা দিকে নজর রাখবেন, সতর্কতা অবলম্বন করবেন এবং এই আইন প্রণয়নগুলো আরো শক্ত করার চেষ্টা করবেন। ধন্যবাদ।